আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন কুরুক্ষেত্র যুদ্ধের 17তম দিনের কথা মনে করুন। কর্ণের রথ কাদায় গেঁথে গেছে আর কর্ণের সব অস্ত্রগুলো ভোঁতা। কর্ণের কবচকুণ্ডল তো আগেই চলে গেছে, কর্ণের অস্ত্র জ্ঞানও মুছে গেছে স্মৃতি থেকে। অসহায় কর্ণ এক নিশ্চিত পরাজয়ের মুখে দাঁড়িয়ে আছেন। আমি কর্ণের কথা লিখলাম বটে, কিন্তু আপনি প্রবল ক্ষমতাশালী যে কারোর ক্ষেত্রে এরকম পরাজয় দেখতে পাবেন। কোথায় হিটলারের সেই অজেয় প্যাঞ্জার ট্যাঙ্ক বাহিনী হু হু করে এগিয়ে যাচ্ছে, দেশগুলোকে জয় করছে, একটা দেশে ঢুকছে আর জয় করছে। বার্লিনের 15 কিলোমিটারের মধ্যে লাল ফৌজ ঢুকে গেছে, হিটলার বাংকারে, হাত কাঁপছে, চোখে মুখে অসহায়তা। মুসলিনি থেকে ইদি আমিন থেকে সাদ্দাম হোসেন, গাদ্দাফি, প্রত্যেকের শেষটা কম বেশি একই রকম। না, এগুলোর সঙ্গে ভারতের শক্তপোক্ত সংসদীয় গণতন্ত্রের কোনো অধ্যায়ের কোনো তুলনাই চলে না, কিন্তু ওই যে অস্ত্র ভোঁতা হয়ে যাবার একটা তুলনা টানাই যায়। একটু খেয়াল করে দেখবেন, বিজেপি সেই যে 2014-তে ক্ষমতায় এলো, বা বলা ভালো নরেন্দ্র ভাই দামোদর দাস মোদিজি ক্ষমতায় এলেন, সেই থেকেই বিজেপির কাছে 3টে অস্ত্র কাজ করেছে, 3টে বিরাট অস্ত্র। আরো ঠিক করে বললে 2টো অস্ত্র নিয়ে তারা চলা শুরু করেছিলেন, মাঝপথে একটা অস্ত্র তারা তুলে নিয়েছেন। আর সেই 3টে অস্ত্র কি কার্যকরী, কতটা কাজ করছে, আসুন সেটা নিয়ে কটা কথা বলা যায়। বিজেপির প্রথম অস্ত্র ছিল হিন্দুত্ব, কড়া ডোজের হিন্দুত্ব। এমনিতে সামনে সবকা সাথ সবকা বিকাশ ইত্যাদি বলেছেন বটে, কিন্তু হিন্দুত্ব হলো অস্ত্র। আমরা যেটা অটল বিহারী বাজপেয়ী জমানায় দেখিনি, আমরা দেখিনি অটল বিহারী বাজপেয়ীকে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াতে, মাথায় ছাই মেখে জলে ডুব দিয়ে ক্যামেরার সামনে, না দেখিনি আমরা এগুলো। এখানে ধ্যান করছেন, সেখানে ত্রিশূল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আমরা দেখিনি অটল বিহারী বাজপেয়ীকে, বা তার আগে বিজেপিকে ইনফ্যাক্ট কাউকেই দেখিনি। কিন্তু প্রধানমন্ত্রী দেশে থাকলেই, আজকের প্রধানমন্ত্রী দেশে থাকলেই তাকে কোনো না কোনো মন্দিরে দেখা যাবে, এবং শেষমেশ রাম মন্দির সে নাকি দ্বিতীয় স্বাধীনতা। কার কাছ থেকে স্বাধীনতা, কার কাছে আমরা পরাধীন ছিলাম, কারা আমাদের কোন সাংবিধানিক সামাজিক অধিকার কেড়ে নিয়েছিল? 550 বছরের মোগল ইসলাম শাসন, প্রায় 200 বছরের ইংরেজ খ্রিস্টান শাসন, একদিনের জন্যও আমরা শুনিনি যে হিন্দু খাতরে মে হ্যায়। শুনিনি যে ওই वो लोग आपका मंगलसूत्र छीन लेगा, না শুনি। 2014 পর থেকে শুনতে শুরু করলাম। উত্তর ভারতে কাঁওয়ারিয়া বাংলায় শিবের মাথায় জল ঢালার বরাবর ছিল, আজকের প্রথা না। এখন জানা যাচ্ছে যে পাশের দোকানগুলোর মালিক কারা তা জানাটা এই যাত্রীদের জন্য অত্যন্ত জরুরি। পাশের দোকানের মালিক হিন্দু না মুসলমান সেটা জানাটা জরুরি। 100 বছর সম্ভবত কেটে গেছে, আজ জানা গেল এই কথাটা। আসলে এক হিন্দুত্বের কড়া ডোজ একইভাবে মাত্র বছর 2-3 আগে জানা গেল যে জবাই নয়, আমাদের ঝটকা মাংস খেতে হবে, সেটাই নাকি হিন্দু রীতি। ঝটকা কথাটা কিন্তু শিখদের কথা, মানে পাঞ্জাবি কথা, তারা এই কথাটা ব্যবহার করেন, আমরা বলি কথাটা ব্যবহার করি। তো যাই হোক, মানে আমার ঠাকুরদা, তার বাবা প্রকৃত হিন্দু ছিলেন না, প্রকৃত হিন্দু তারা নন। এখন যারা বলছেন, এখন কলকাতার কেবল নয়, মফস্বল শহরের 90% মাংসের দোকান কসাইদের যারা আদতে মুসলমান, এবং তারা জবাই করেই মাংস বিক্রি করেন। আমরা হাজি থেকে কিনি, আমরা জানি যে আমাদের মানে এটা খুব নতুন কিছু নয় যে কসাই মুসলমান হবেন, আমরা সেখান থেকেই কিনেছি। একবারও জিজ্ঞেস করিনি মাংসটা কিসের, আপনি কিভাবে কেটেছেন, চাল ছাড়িয়েছেন, নুন মাখিয়েছেন, আপনার ব্যাপার। আসলে ওই একই কড়া হিন্দুত্বের ডোজ এগুলো। হ্যাঁ, খুব দ্রুত হিন্দুত্বকে এক অস্ত্র হিসেবে তুলে ধরে বিজেপি সমাজের এক সাম্প্রদায়িক মেরুকরণ চেয়েছে, কিন্তু সেই অস্ত্র আর কাজ করছে না। মানুষ এই হিন্দু মুসলমান বাইনারি আর নিচ্ছে না, আর এই জেনজি আন্দোলন এসে সেই বাইনারিকে আরো অর্থহীন করে তুলেছে। বিজেপির আরেকটা ইস্যু হলো এক জঙ্গি জাতীয়তাবাদ। এর আগের সমস্ত সরকার ছিল দুর্বল, এই প্রথম নাকি একটা সরকার এসেছে ক্ষমতায় যারা উগ্রপন্থা থেকে যে কোনো ধরনের উস্কানির মোতোর জবাব দেবে, ঘর মে ঘুষকার মারেঙ্গে,
এই জঙ্গি জাতীয়তাবাদের সবটাই কিন্তু পাকিস্তানকে নিয়ে। পাকিস্তানে ঢুকে উগ্রপন্থীদের মারা হচ্ছে, তাদের জলবন্ধ করে দেওয়া হয়েছে, তাদেরকে বিশ্বের সামনে এক টেররিস্ট স্টেট হিসেবে তুলে ধরা হয়েছে, সারা পৃথিবীতে তাদের বিচ্ছিন্ন করাটাই মূল কাজ। এবং সেগুলো আমরা দেখছি পরপর ছবিতেও আমরা সেই একই ব্যাপার দেখছি, একই প্রচার চলছে। জমি যারা করছেন তারা করছেন এই কারণে যে গোটা ডিস্ট্রিবিউশন থেকে, প্রচার থেকে শুরু করে সবটাই তো হাতে বিজেপি। অতএব এই ধরনের ছবি চলছে, পর 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 এই ধরনের ছবি হয়ে যাচ্ছে। এবং 2019 থেকে বিজেপি সরকার এক বিরাট সংখ্যক মানুষকে রেশন দিয়ে বিভিন্ন ডাইরেক্ট ইনকামের বেনিফিশিয়ারি তৈরি করে এক ভোট ব্যাংক তৈরি করেছেন, লাভার্থী বলছেন যাদেরকে, যারা সরকারের অনুগত এক শ্রেণী হয়েই থাকবে, ভোট ব্যাংক হয়ে থাকবে না। বিজেপি দর্শনগতভাবে বিশ্বাসী করেন না ওই সামাজিক কল্যাণমূলক প্রকল্প দিয়ে গরিব মানুষকে সহায়তা করার অর্থনীতিকে, এতে বিশ্বাসী নেই। তাদের মডেল হলো এক বিকাশ, ওপর থেকে বিকাশ হবে, বিশাল বিশাল ইনভেস্টমেন্ট হবে, বড় ছোট ইনভেস্টমেন্টের ফলে দেশের বিকাশ হবে, আর তার থেকে চুইয়ে পড়ার লাভ পেয়ে সেই বিকাশের শরিক হবে আম জনতা, গরিব মানুষ। এ মডেল বহু আগেই প্রত্যাখ্যান, এ মডেল কার্যকরী নয়। কিন্তু মোদিজি আসার পর থেকে সেটাই ছিল লক্ষ্য, যার ফলে তিনি এক ঝটকায় দেশের গরিব মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দিয়ে দেওয়ার কথা বলেছেন 2 কোটি বেকারের চাকরির কথা। সেই লক্ষ্য মাথায় রেখেই তার মনে হয়েছিল যে নোটবন্দি হবে আর ভারত এক সামান্তরাল কালো টাকার অর্থনীতিকে ভেঙে একটা বিরাট রিজার্ভ তৈরি হবে, তা দিয়ে উন্নয়ন হবে ইত্যাদি, কিন্তু কোনোটাই হয়নি। তিনি বলেছিলেন এই 100 দিনের মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার যোজনা প্রকল্প মানে 100 দিনের কাজের প্রকল্প আসলে একটা ভুয়ো সমাজবাদী তত্ত্ব, যা সোভিয়েতের মাটি কাটা মাটি ভরার প্রকল্পের সঙ্গে তুলনীয়। এই অপ্রয়োজনীয় প্রকল্পকে তিনি তুলে দিতে চান, কিন্তু আপাতত রেখে দিয়েছেন যাতে পরের প্রজন্মের মানুষজন একে দেখে বুঝতে পারে যে কত ভুল করেছিল কংগ্রেস। কিন্তু কিছুদিনের মধ্যেই মোদীজি বুঝলেন গ্রামের মানুষের হাতে রোজগার না থাকলে, না বাড়লে ওই সবকা সাথ সবকা বিকাশ একটা বিশুদ্ধ বাওয়াল হয়ে থেকে যাবে। তাই নাম বদলে আবার সেই প্রকল্প চালু করলেন যে 100 দিনের প্রকল্পে মানুষ গড়ে 38 দিনের বেশি কাজ পাচ্ছে না, পায়নি। সেই প্রকল্পকে আরো জটিল করে তুলে 125 দিনের কাজের গ্যারান্টি দেবার কথা বলেছেন। ভার বেড়েছে রাজ্যের ওপরে, রাজ্যের কাছে টাকা নেই, অতএব কাজও হবে। 100 দিনের অর্ধেকও যারা দিয়ে উঠতে পারলো না তাদের কাছে মোদিজি 125 দিনের গ্যারান্টি দিয়ে দিলেন। নিজেই বলছেন 80 কোটি মানুষকে রেশন দেওয়া হয়েছে। হ্যাঁ, এই বেনিফিশিয়ারি হলো মোদিজির বিজেপির 3 নম্বর অস্ত্র। 2014-তে ধর্ম আর হিন্দুত্ব, জঙ্গি জাতীয়তাবাদের সঙ্গে বিকাশের কথা বলে ক্ষমতায় আসার পরেই হিন্দুত্বকে এক প্রবল ইস্যু করে তোলা, গো হত্যা, গোমাংস নিষিদ্ধ, গোহত্যার অভিযোগে মানুষকে পিটিয়ে মারা, সংখ্যালঘু সম্প্রদায়কে ক্রমশ আরো কোণঠাসা করা, আর তার সঙ্গে এক জঙ্গি জাতীয়তাবাদকে নিয়ে যাত্রা দিয়েছিল বিজেপি। 2019-এ পুলওয়ামা বিস্ফোরণে তাদের পক্ষেই গিয়েছিল সেই বিস্ফোরণ, সেটাকে কাজে লাগানো হয়েছিল রাজার। 2022-এ এসে উত্তরপ্রদেশ সরকার 1100 কোটি টাকা ধর্মীয় খাতে মানে মন্দির সংরক্ষণ ইত্যাদি খাতে খরচ করেছিল। তার আগে কোভিডের সময় উত্তরপ্রদেশে 51,000 স্কুল বন্ধ হয়ে গিয়েছিল, আর খোলেনি। এটাই বিজেপির দর্শন। এবারে বাংলার বাজেটে হিন্দু মঠ মন্দির সংরক্ষণে 3000 কোটি টাকা বরাদ্দ হয়েছে, যা কারিগরি শিক্ষা প্রশিক্ষণ খাতে ব্যয়ের 2392 কোটি টাকার চেয়ে কম, চেয়ে বেশি। 3000 কোটি টাকা সেখানে বরাদ্দ হয়েছে, এখানে 2392 কারিগরি শিক্ষা প্রশিক্ষণ খাতে। কিন্তু এটাই তো বিজেপির দর্শন। 2014-তেও এই 3টে অস্ত্রের জোরেই অন্তত 240টা আসন পেয়েছিল বিজেপি। এই 3টে অস্ত্র ছিল তারপরেও, কিন্তু আজ সেই 3টে অস্ত্র একেবারে ভোঁতা, অকেজো হবার মুখে। আসলে এই 3টে অস্ত্রের কাজ করার একটা প্রাক শর্ত ছিল, একটা প্রাথমিক শর্ত ছিল দেশের অর্থনীতির এক উত্থান। আচ্ছা দিন আয়েঙ্গে, তাহলে এগুলো কাজ করবে। শিল্পের, কৃষির বিকাশ, চাকরি, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের গ্যারান্টি, আর বিশ্বজুড়ে ভারতের এক উচ্চতর মর্যাদা, সেখানেও বাণিজ্য থেকে অন্তর্রাষ্ট্রীয় আন্তর্জাতিক সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তাকিয়ে দেখুন, এর কোনোটাই হয়নি। চতুর্থ অর্থনীতি বলা হয়েছিল, সেখান থেকে ভারত আবার ষষ্ঠ অর্থনীতিতে এসে টিকেছে। কিন্তু সেটাই বড় কথা নয়। এত বিশাল এক দেশের মানুষের আয়, মাথাপিছু আয় বাড়েনি, আর বৈষম্য স্বাধীনতার আগেও এতটা ছিল না। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, পানীয় জল এখনো বহু মানুষের নাগালের বাইরে। মূল্যবৃদ্ধি 80% মানুষের প্রকৃত রোজগারকে আসলে কমিয়ে দিয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের দিকে তাকান, ইরান আমেরিকা যুদ্ধের মধ্যস্থতা করছে পাকিস্তান। খামোখাই বলা হয়েছিল মোদিজি নে ওয়ার রুকুয়া দিয়া পাপা, আজ তা এক হাসির খিল্লির খোরাক।
পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হওয়ার 3 দিনের মধ্যে ট্রাম্প জানানোর পরে আমরা জানতে পারলাম যে যুদ্ধ থেমে গেছে, সিজফায়ার হয়েছে। সে যুদ্ধে আমাদের বিমান ধ্বংস হয়েছে, পাকিস্তানের কি ক্ষতি হয়েছে সেটাও আমরা দেখেছি। কিন্তু সেগুলো আসল কথা না। আসলে গোটা পৃথিবী দেখছে ট্রাম্পের মধ্যস্থতার কথা। সেটা তিনি একবার নয়, বারবার প্রকাশ্যে বলেই যাচ্ছেন, এখনো বলছেন। ভারতকে এক অসম্মানের সামনে ফেলে দেওয়া হয়েছে। এরপরে বাণিজ্য চুক্তি এখনো তার চূড়ান্ত আকার নিতে পারেনি, বাণিজ্য ঘাটতি বেড়েছে। আর আমেরিকার প্রেসিডেন্ট প্রকাশ্যে ভারতের রাষ্ট্রপ্রধানকে অপমান করছেন। দেশের ভেতরে অর্থনীতির অবস্থা আরো খারাপ। প্রতিটা প্যারামিটার বলছে আমরা এক ভয়ঙ্কর মন্দার মুখে দাঁড়িয়ে আছি, মানুষের আয় বাড়ছে না, কিন্তু 100 কোটি আয়ের ক্লাবের সদস্য বেড়েই চলেছে। সেদিনই বলেছি আদানি আম্বানিদের আয় আর তাদের সম্পদ বেড়েই চলেছে। সব মিলিয়ে ওই বিশ্বগুরু আর জঙ্গি জাতীয়তাবাদের ছবিটা এখন বড্ড মলিন। আর তা নিয়ে গর্ব করা তো দূরস্থান, কথাই বলা যাচ্ছে না। বিজেপির ধর্ম বা কড়া হিন্দুত্বের অস্ত্র এমনিতেই দক্ষিণের রাজ্যগুলোতে দাঁত ফোটাতেও পারেনি। অন্ধ্র, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা বিজেপির কাছে আজও অধরা। হ্যাঁ, সেখানে চন্দ্রবাবু নাইডু বিজেপির শরিক, কিন্তু এই দক্ষিণী চাণক্য কখন কোন দিকে কেউ জানে না। হ্যাঁ, বিজেপির কাছে 3টে বড় রাজ্য আছে, অসম, উড়িষ্যা আর বাংলা। আপাতত এক নয়া হিন্দুত্বের উত্থান এখানে হচ্ছে, কিন্তু তা অর্গানিক নয়। সদ্য পাওয়া ক্ষমতা আর কেন্দ্রের সাহায্য নিয়ে তা গড়ে উঠছে। বাকি প্রত্যেকটা উত্তর ভারতের রাজ্যে বিজেপির হিন্দুত্ব এক বড় প্রশ্নের মুখে। রাম মন্দিরের লুট তার একটা বড় কারণ তো বটেই। যে রাম মন্দিরকে ঘিরে হিন্দুত্বের এই উপাখ্যান তৈরি হয়েছে, সেখানে এই ধরনের লুটমার তো মানুষের মনে হিন্দুত্বের পূজারীদের নিয়ে প্রশ্ন তুলবেই। সঙ্গে যোগ হয়েছে বদ্রীনাথ, মথুরা সমেত আরো কিছু মন্দিরে চুরি ডাকাতি। কিন্তু তারও ওপরে এক দীর্ঘ সময় ধরে এই হিন্দু মুসলমান ন্যারেটিভ আর মানুষের হজম হচ্ছে না। কারণ মানুষ রোজকার জীবনের অর্থনীতির মার খেতে খেতে ক্লান্ত। তার ছেলেটার চাকরি নেই, তার খেতে সারের দাম আগের থেকে দুগুণ বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, ফসল ভালো হলে দাম পাওয়া যাচ্ছে না, স্থানীয় দুর্নীতি সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছে। অসুখ বিসুখ হলে মানুষের প্রথম চিন্তা খরচ কে যোগাবে। আর তার উপরে উত্তর ভারত জুড়ে এই জেনজিদের আন্দোলনের প্রভাব কোথাও নরেন্দ্র মোদীর সেই ক্যারিসমাকে ভেঙে চুরমার করেছে। এই আন্দোলন ছড়াচ্ছে। ইতিমধ্যেই মধ্যপ্রদেশে কৃষকদের আন্দোলন আমরা দেখেছি। জেন জি থেকে জেন আলফায় নেমে আসছে এই আন্দোলন। উত্তর পূর্বাঞ্চলের কথা বাদই দিন, ওখানে দিল্লির সরকার প্রাধান্য পায়। দিল্লিতে বিজেপি না থাকলে উত্তর পূর্বাঞ্চলে সব কটা রাজ্য অন্য সরকার দেখবেন। সব মিলিয়ে দেশ জুড়ে যে 3টে অস্ত্রে অজেয় বিজেপি অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছিল, সেই বিজেপি আজ আচমকা দেখছে তার অস্ত্রগুলো কাজ করছে না। হিন্দু খতরে মে হ্যায় স্লোগানে তেমন ধার নেই, কারণ অযোধ্যায় হিন্দু খতরে মে হ্যায়, সত্যিই হ্যায়। সেখানে রামের ঘরেই ডাকাতি চলছে, সেখানে রাজ্যের মাথায় একজন কানপুর নাথ সম্প্রদায়ের যোগী বসে আছেন। তারপরেও কাজেই হিন্দুত্বের অস্ত্র আজ দুর্বল হয়ে পড়ছে। গোবলই যেখানে এর জন্ম, এবং ওই যে 80 কোটি মানুষকে রেশন, উজ্জ্বলা যোজনা, গ্যাস বা এই ধরনের ডাইরেক্ট বেনিফিশিয়ারি প্রকল্প, হ্যাঁ এখনো আছে, কিন্তু সেখানেও ক্ষয়। কারণ সেই মানুষগুলো গত 7-8 বছর ধরে এগুলো পাচ্ছেন, কিন্তু চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে তার পরিমাণ বাড়ছে না। তাদের চাহিদা বাড়ছে, পরিমাণ বাড়ছে না। যদি কেবল এই ডাইরেক্ট বেনিফিশিয়ারি মডেলেই জেতা যেত, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় হারতেন না। 1500 জায়গাতে 3000 প্রতিশ্রুতি এলো, ভাসিয়ে নিয়ে গেল লক্ষ্মীর ভান্ডারকে। 250 ইউনিট বিদ্যুৎ ফ্রি, 450 টাকায় গ্যাস সিলিন্ডারের নতুন প্রতিশ্রুতিতে বেসে গেছে তৃণমূল জমানার 60-65টা প্রকল্প। হ্যাঁ, এই ডাইরেক্ট বেনিফিশিয়ারি সমাজ কল্যাণ প্রকল্পের এক সমস্যা হলো এতে আরো চাহিদার জন্ম হয়। যে মুহূর্তে জমির অধিকার পেল চাষিরা, বর্গাদারেরা, সেই মুহূর্তে তাদের রাস্তার চাহিদা হলো। রাস্তা হলে আলোর চাহিদা হবে, আলোর হলে এবারে হাসপাতালের চাহিদা হবে, হাসপাতাল হলে এবারে ছেলের চাকরির চাহিদা বাড়বে। প্রথম বছরে 5 কেজি আনাজ পেয়ে যারা খুশি ছিল, আজ তাদের দাবি বদলে গেছে। হ্যাঁ, সব মিলিয়ে বিজেপির 3টে অস্ত্র আজ দুর্বল, ক্ষয়িষ্ণু। মোদীজির ব্যক্তিগত কারিশমা আজ ভাঙছে। খেয়াল করেছেন সমাজ মাধ্যমে অভিজিৎ দীপকের কথা ভাইরাল হয়ে গেছে। উনি বলেছেন, কোট বলছে, মোদীজি আপনার চামড়া দেশের ভবিষ্যতের চেয়েও বেশি চমকাচ্ছে। অভিজিৎ দীপকে বলেছেন, একেবারে সোজা আঘাত এতদিনের গড়ে ওঠা এক ইমেজ। কিন্তু মাথায় রাখুন, দলটার নাম বিজেপি, মাথার উপরে আরএসএস আছে অজস্র সংগঠন, আছে বিরাট রিসোর্স, আছে প্রায় প্রত্যেকটা মেইন স্ট্রিম মিডিয়া। সব মিলিয়ে তারাও পরিস্থিতি মাপছে বই।
সময় কম বেশি 2-2.5 বছর মধ্যে আছে উত্তরপ্রদেশের ভোট, তারপরেই রাজস্থান, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, অনেকগুলো রাজ্যের ভোট আছে। আর সেই রাজ্যগুলোর নির্বাচনের ফল কিন্তু অনেকটাই ঠিক করে দেবে বিজেপির 2029-এর ভবিষ্যৎ। ভাবুন, ভাবতে থাকুন, অনেকগুলো খোরাক দিলাম, অনেক কিছুর খোরাক, এগুলো নিয়ে ভাবুন, চর্চা করুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে সুপ্রিম কোর্ট থেকে সরাসরি, কিন্তু এই মুহূর্তে যা খবর উঠে এসেছে একদম আমরা যে বিদ্রোহী সাংসদদের কথা এতদিন ধরে বলছি, যাদের সাংসদ পদ চলে যেতে পারে, তাদের কাছে কিন্তু সরাসরি নোটিশ পৌঁছিয়েছে, এবং যেটা কিন্তু এই সপ্তাহেই পৌঁছিয়েছিল, কিন্তু সেই খবরটা হয়তো কোথাও থেকে বেরোয়নি। কিন্তু অবশ্যই যে জায়গাটা এই মুহূর্তে উঠে আসছে, একদম সরাসরি বিদ্রোহী সাংসদদের কাছে নোটিশ পৌঁছিয়েছে, সেটা তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী যারা সাংসদ তাদের কাছেও পৌঁছিয়েছে, এবং তার সঙ্গে শিবসেনা ছেড়ে যারা শিন্দে কূটে যুক্ত হয়েছেন মহারাষ্ট্রে, তাদের কাছেও কিন্তু সুপ্রিম কোর্টের নোটিশ পৌঁছিয়েছে। এবং অবশ্যই ওম বিড়লা সহ এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কেন্দ্রীয় সরকার তাদের কাছেও নোটিশ পৌঁছিয়েছে। অর্থাৎ সরাসরি সুপ্রিম কোর্টে কপিল সিব্বল যে মামলাটা করেছিলেন, সেটাকে নিয়ে সিজিআই জাস্টিস সূর্যকান্ত তার যে বেঞ্চ, তারা কিন্তু প্রোঅ্যাক্টিভ এই মুহূর্তে। তার কারণ দলত্যাগ বিরোধী আইন সেটা কোথাও গিয়ে এদের বিরুদ্ধে লাগু হবে কিনা, এইটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। এবং আপনারা জানেন যে অমিত শাহ তিনি যে প্ল্যানটা করেছিলেন যে 2/3 আমরা যদি একদম সরাসরি তৃণমূল কংগ্রেসের থেকে ভাঙিয়ে আনতে পারি, কিংবা শিবসেনার থেকে ভাঙিয়ে আনতে পারি, একদম সংখ্যাটা আপনারা মিলিয়ে দেখুন, 29-এর মধ্যে 20 পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং তার পরবর্তীতে শিবসেনায় 9 জনের মধ্যে 6 জন, অর্থাৎ 2/3 করে ভাঙিয়ে নিয়ে এলাম, এবং তার ভিত্তিতে এনডিএ সাংসদ সংখ্যা বৃদ্ধি করলাম। তো এই যে বিষয়টা, এটা কিন্তু একদম সরাসরি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভুল প্রমাণিত হচ্ছে, কিংবা একদম যে ছকটা তিনি করেছিলেন সেই ছকটা ভেঙে যাচ্ছে। তো সেখান থেকে এই মুহূর্তে সরাসরি বড় সড়ো যে আপডেটটা উঠে আসছে, এই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নোটিশটা যাওয়ার পরেই কিন্তু যেটা একদম অবশ্যম্ভাবী হতে চলেছে, অন্তত পক্ষে এটুকু শিওর যে তাদের সাংসদ পদ যাবে কি সাংসদ পদ যাবে না, সেটা অনেক দিনের একটা লেন্দি প্রসেস, তদন্ত চলবে, শুনানি চলবে, কিন্তু অবশ্যই অমিত শাহের যে প্ল্যান সেটা কিন্তু কোনোভাবেই এই মুহূর্তে সাফল্যমণ্ডিত হচ্ছে না। যে ডিলিমিটেশন বিলটা, সেটা অত সহজে একদম মনসুন সেশনে তিনি পাশ করিয়ে নিতে পারবেন, এবং সেখান থেকে এই মুহূর্তে কিন্তু অমিত শাহ সম্পূর্ণভাবে সংসদ থেকে, আমরা দেখতে পেয়েছি পর 2 সপ্তাহ কেটে গিয়েছে মনসুন সেশনের, অমিত শাহ সম্পূর্ণভাবে সংসদ থেকে গায়েব। তিনি আসছেন সংসদে, তাকে দেখা যাচ্ছে বিভিন্ন সময় সংসদে সারাদিন থাকছেন তিনি, কিন্তু হাউসের ভেতরে যাচ্ছেন না। গুরুত্বপূর্ণ জায়গা। এবং অবশ্যই আপনাদের এই ভিডিওতে আরো একটা ইম্পুলস দিই যে এই অমিত শাহর ইস্তফার দাবি যেটা উঠছে, সেটা কিন্তু প্রবল হচ্ছে বলেই এই মুহূর্তে সরাসরি কিন্তু অমিত শাহ তাকে কিন্তু দেখা গিয়েছে যে তিনি বৈঠক করছেন নরেন্দ্র মোদীর সঙ্গে, এবং নরেন্দ্র মোদীর সঙ্গে এই বৈঠকে কিন্তু অজিত ডোভাল তিনিও পর্যন্ত উপস্থিত ছিলেন। অমিত শাহ যে কথাটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে আরো গুরুত্বপূর্ণ। তার কারণ অমিত শাহ বলছেন যে নরেন্দ্র মোদীর সমস্ত সিদ্ধান্ত এখন নেন অজিত ডোভালের কথা শুনে, অর্থাৎ কোথাও গিয়ে এই মুহূর্তে অমিত শাহ নিজের যে জায়গাটা লুজ করছেন সেটা বুঝতে পারছেন, এবং সেটা একটা পাবলিক মিটিং এ তিনি বলেছেন, গুরুত্বপূর্ণ জায়গা অবশ্যই। এবং অজিত ডোভালকে আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে একদম ন্যাশনাল সিকিউরিটি নিয়ে তিনি সরাসরি চলে গিয়েছিলেন সংসদে, এবং নরেন্দ্র মোদীর যে ঘর রয়েছে, সংসদের প্রধানমন্ত্রীর যে ঘর, সেখানে বসে বৈঠক হয়। সেখানে ছিলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নীতিন নবীন, এবং তিনি রাজ্যসভার সাংসদ বটে, তার সঙ্গে ছিলেন অমিত শাহ, জেপি নাড্ডা, এবং অবশ্যই জিতেন্দ্র সিং। এই মুহূর্তে একদম তিনি কিন্তু সম্পূর্ণ কামান সামলানো যেটাকে বলে, একদম সেটাই করছেন, ব্রিজের মতন কাজ করছেন যে কারুর ক্ষেত্রে। তিনি বিরোধীদেরকে আটকাতেও তিনি বক্তব্য রাখছেন, নতুন কোনো বিল থাকলে প্রহ্লাদ যোশী যেটা পাঠ করার কথা ছিল নতুন শিক্ষানীতির ক্ষেত্রে, যে বিলটা নতুন নিয়ে আসলো সরকার, সেটাও তিনিই পাঠ করছেন। সুতরাং সবাই মিলে এই মুহূর্তে যে মিটিংটা সেটা কিন্তু হয়ে গেল, এবং অবশ্যই সেখানে কিন্তু যে প্রস্তাব কিংবা একদম যেটা নিয়ে আলোচনা হয়েছে, মূল আলোচ্য বিষয়, সেটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটিটাকে এই মুহূর্তে কিভাবে নিজেদের কন্ট্রোলে আবারও ফিরিয়ে আনা যায়, এবং তার সঙ্গে অমিত শাহের যে ইস্তফার দাবিটা উঠছে
সেটাকে কিভাবে একদম সরাসরি সরিয়ে ফেলা যায় মানুষের মন থেকে, বিরোধীদের মন থেকে, এবং অবশ্যই জেন জির মন থেকে। তার কারণ ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি কেন গুলি চালানো হলো, এবং গুলি বলতে প্যালেট গান চালানো হলো, সেই প্রশ্ন বারংবার বিরোধীরা তুলছে। যদি চালানো হয়ে থাকে এই অর্ডার কে দিয়েছেন? এবং রাহুল গান্ধী এবং অভিজিৎ দীপকে দুজনে একই প্রশ্ন করছেন, দুজনের প্রশ্নের পয়েন্টটা কিন্তু একই। সেটা কি? তারা বলছেন দুজনেই যে অমিত শাহ যদি পারমিশন দিয়ে না থাকেন তাহলে সেই ক্ষেত্রে গুলি চললো কি করে? তাহলে সেই ক্ষেত্রে অমিত শাহ অবশ্যই অযোগ্য আমাদের ধরে নিতে হবে। আর যদি অমিত শাহ পারমিশন দিয়ে থাকেন, অর্থাৎ অমিত শাহ ডাইরেকশন দিয়ে থাকেন যে প্যালেট গান চালাও, তাহলে তো অবশ্যই সেটা একটা দোষ করেছেন অমিত শাহ, কারণ প্যালেট গান চালানোর তো নিয়ম নেই। তাহলে সেই ক্ষেত্রে নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর প্যালেট গান কিভাবে চালানো হলো? এই প্রশ্নে কিন্তু বারংবার আমরা দেখতে পাচ্ছি অমিত শাহকে বিদ্ধ হতে হচ্ছে। এবং সেখান থেকেই এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ আপডেট, যে তার মধ্যেই যখন সংসদে এই ধরনের মিটিং চলছে, একদম হাই ভোল্টেজ মিটিং, যে অমিত শাহ যিনি একদম চাণক্য নীতি খাটিয়ে এনডিএ এর একদম বহু একদম সমর্থন জোগাড় করে সম্পূর্ণ খেলাটাকেই ঘুরিয়ে দেবেন, যে কোনো বিল আনবেন এবং যে কোনো বিল তিনি একদম পাশ করিয়ে নেবেন। ডিলিমিটেশন হতে পারে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল হতে পারে, তা সেই ক্ষেত্রে তার যে খেলাটা সেটা সম্পূর্ণ ভেস্তে যাচ্ছে। অন্যদিকে একদম সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, প্রধান বিচারপতির পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে। আপনারা বোঝার চেষ্টা করুন যে প্রধান বিচারপতি একদম সরাসরি বারংবার আমরা দেখতে পেয়েছি যে এই ককরোচ জনতা পার্টির আন্দোলনটা নিয়ে খুব একটা কিন্তু তিনি মাথা ঘামানোর মতন যে বিষয়টা, 22শে জুলাই একজন গিয়েছিলেন ককরোচ জনতা পার্টির যে আন্দোলনের উপর লাঠিচার্জ হয়েছে, এটাকে আপনি দেখুন, তো সেটাকে তিনি দেখলেন না, তিনি বললেন যে আমার সময় নেই। অর্থাৎ কোথাও গিয়ে একটা স্বস্তির বার্তা কিন্তু একদম সরাসরি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে পৌঁছেছিল, কিন্তু সেখানটা কিন্তু আর রক্ষিত হলো না বেশি দিন। কারণ সুপ্রিম কোর্ট একদম দলত্যাগ বিরোধী আইন সেটাকে অত্যন্ত সিরিয়াসলি নিচ্ছে। তার কারণ এর আগেও কিন্তু সুপ্রিম কোর্ট এরকম মন্তব্য করেছিল 2022 সালে, যখন একদম শিবসেনার পক্ষ থেকে আমরা দেখতে পেয়েছিলাম, শিবসেনার পক্ষ থেকে ম্যাক্সিমাম মানুষজন চলে গিয়েছিলেন একনাথ শিন্ডের সঙ্গে, এবং তারা গিয়ে একটা আলাদা দল তৈরি করে সরকার ভেঙে দিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। তখনও কেসটা সুপ্রিম কোর্টে গিয়েছিল, তখন এই জাস্টিস সূর্যকান্ত প্রধান বিচারপতি ছিলেন না, কিন্তু তখন সুপ্রিম কোর্ট যে মন্তব্যটা করেছিল যে এই সামগ্রিক বিষয়টাতে এইভাবে চলতে পারে না, লোকতন্ত্রের এটা একটা অপমান, এই ধরনের একটা বক্তব্য ব্যবহার করেছিল সুপ্রিম কোর্ট। তো সেটার সূত্র ধরেই কিন্তু এই দলত্যাগ বিরোধী আইনের ক্ষেত্রে একদম পশ্চিমবঙ্গের তরফ থেকে যে 20 জন সাংসদ, বিদ্রোহী সাংসদ, তাদের সবার ক্ষেত্রে নোটিশ পৌঁছেছে, এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারের কাছে নোটিশ পৌঁছেছে, এবং তার সঙ্গে একদম ওম বিড়লার কাছে নোটিশ পৌঁছেছে যে স্পিকার হিসেবে আপনি কি করছেন, স্পিকার হিসেবে আপনি কাকে মান্যতা দিচ্ছেন। এবং এই নোটিশের পরিপ্রেক্ষিতেই হয়তো স্পিকার ওম বিড়লা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে সঠিকভাবে আসতে পারছেন না। এনডি এর বৈঠকে তো সামিল হয়েছে এনসিপিআই, কিন্তু আদপে শেষ পর্যন্ত এই খেলাটা চলতে পারবে তো? তা না হলে এখন কিন্তু যেভাবে আমরা বিভিন্ন খবর আপনাদেরকে জানিয়েছি যে 3 জন সাংসদ চলে আসতে চাইছেন, সংখ্যালঘু সাংসদ, সেটা আবু তাহের খান, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান, তারা আবারও মমতা যে দল সেখানে ফিরতে চাইছেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু সম্পূর্ণ প্ল্যানটা বানচাল হয়ে যাবে অমিত শাহের। এবং অবশ্যই এই যে কোয়েশ্চেন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে করা হয়েছে, নোটিশ সার্ভ করা, সেই ক্ষেত্রে তার উত্তরটাই বা কি দেবে কেন্দ্রীয় সরকার, এবং তার উত্তরটাই বা কি দেবেন এই যে 20 জন বিদ্রোহী সাংসদ তারা, এবং তার সঙ্গে 6 জনকেও দেওয়া হয়েছে মহারাষ্ট্রের ক্ষেত্রে। তো সম্পূর্ণটা মিলিয়ে এই মুহূর্তে দলত্যাগ বিরোধী আইনটা কিন্তু বেশি ওজন হিসাবে একদম চলে এলো। বরঞ্চ অমিত শাহের যে স্ট্র্যাটেজিটা ছিল, চাণক্য নীতিটা ছিল, 2/3 করে ভাঙিয়ে আনবে, এনডিএতে সামিল করবো, যে কোনো বিল পাশ করিয়ে দেবে, এটার ওপর অনেক বেশি ওজনদার কিন্তু হয়ে গেল এই সম্পূর্ণ যে দলত্যাগ বিরোধী আইনের সূত্র ধরে সুপ্রিম কোর্টের নোটিশ। সেটা আপনারা সম্পূর্ণ বিষয়টাকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন।